ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার জেনেটিক্সের একটি টপিক, দ্যাট ইজ ক্রোমাটিন ক্রোমাটিড অ্যান্ড ক্রোমোজোম। ডিটেল ডিসকাশনস হবে ক্লাসটি। তো সবাই ক্লাস নিয়ে মনোযোগ দিয়ে দেখো। আর তোমরা যদি আমাদের এই থার্ড সেমিস্টার জেনেটিক্স এবং অ্যানিমাল টিস্যু কালচারের যে কোর্স আছে সেই কোর্সটা যদি এনরোল করতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোশ্চেন ক্যাম্পাস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, এবং অ্যাপ্লিকেশন করার পরে তোমরা কিন্তু ওখানে আমাদের যে ব্যাচ আছে, ব্যাচ ফিস মাত্র 2250 টাকায় পুরো ফুল লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, সাথে পিডিএফ নোটস, লাস্ট 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন সব কিন্তু এই ব্যাচের ভিতরে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট আসা যাক ক্রোমাটিন কোথায় আমরা পাবো। হ্যাঁ, দেখো আমাদের নিউক্লিয়াসের ভিতরেই এক ধরনের রেটিকুলার বা নেটওয়ার্কের মতন এক ধরনের পার্ট থাকে বা জালকের মতন পার্ট থাকে, যাকে আমরা বলে থাকি ক্রোমাটিন ফাইবার। সেই ক্রোমাটিন ফাইবার ডিউরিং সেল ডিভিশন পিরিয়ড এগুলো কি হয়, কনডেন্স হতে 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 ফার্স্ট সেটি ক্রোমাটিডে কনভার্ট হয়, দেন সেই ক্রোমাটিড আস্তে আস্তে কিসে কনভার্ট হয়, ক্রোমোজোমে কিন্তু কনভার্ট কিন্তু হয়। ঠিক আছে, সেটারই দেখো একটা পিকটোরিয়াল প্রেজেন্টেশন এখানে দেওয়া আছে। দেখো এই হচ্ছে নিউক্লিয়াস। আমরা জানি যে নিউক্লিয়াস কিন্তু হচ্ছে ডাবল মেমব্রেন কিন্তু হয়। সেই নিউক্লিয়াসের ভিতরে কি দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে যে ফাইবারের মতন যে পার্টটা, তার নাম হচ্ছে ক্রোমাটিন। সেই ক্রোমাটিনের ভিতরে কি দেখতে পাচ্ছি, দেখো সেই ক্রোমাটিনটাকে যদি আমরা আরো, ক্রোমাটিনটা জাস্ট লাইকে ধরে নাও একটা স্প্রিং। স্প্রিং কেমন হয়, এরকম টাইপের হয়ে থাকে। সেটাকে যখন আমরা বড় করে টানি, হ্যাঁ, বা স্ট্রেচ করি যখন, তখন দেখো তার ভিতরে ফার্স্ট আমরা যে পার্টটা পাচ্ছি তার নাম হচ্ছে দেখো সলিনয়েড ক্রোমাটিন ফাইবার কিন্তু বলা আছে। এই সলিনয়েড ক্রোমাটিন ফাইবারের ভিতরে কি দেখতে পাচ্ছি, দেখো সলিনয়েড ক্রোমাটিন ফাইবারের ভিতরে আমরা যে পার্টটা দেখতে পাই তার নাম হচ্ছে নিউক্লিওজোম। নিউক্লিওজোম মিন্স হচ্ছে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। নিউক্লিওজোম মিন্স কি, ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, একে আমরা কি বলে থাকি, নিউক্লিওজোম। হ্যাঁ, এবং এক একটা নিউক্লিওজোমকে আমরা বলা হয় ক্রোমাটোজোম কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তো সেই নিউক্লিওজোমের ভিতরে দেখো আরো সেটাকে যদি বড় করে থাকে, হিস্টোন প্রোটিন আমরা দেখতে পাই। হিস্টোন ভিতরে কি দেখতে পাই না, আমাদের পজিটিভ চার্জ যুক্ত অ্যামাইনো অ্যাসিড লাইসিন অ্যান্ড আর্জিনিন যুক্ত অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকে। ঠিক আছে, সেইগুলোই কিন্তু কম্প্যাক্ট করি দেখো ডিএনএ কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এই যে দেখো ডিএনএ ডাবল হেলিক্স বা ডাবল স্ট্যান্ডার্ড আমরা পার্ট আমরা দেখতে পাচ্ছি। এবার এইগুলোকে যখন আরো আমরা এইগুলোকে কনডেন্স যখন করবো, অর্থাৎ ঘন যখন করবো, তখন সেটি কিন্তু কমপ্লিট একটা এরকম পার্ট আমরা দেখতে পাই, যার নাম দিই আমরা ক্রোমোজোম। সেই জন্য এখানে দেখো নাম লেখা আছে কনডেন্স ক্রোমোজোম। ঠিক আছে, কনডেন্স ক্রোমোজোমের আমরা জানি দুটো বাহু থাকে। দেখো দুটো বাহু থাকে, একটা শর্ট আকারে যেটার নাম হচ্ছে পি, অ্যান্ড একটা বাহুর নাম হচ্ছে কিউ বাহু। এইগুলো ডিটেলস আমরা পরে আলোচনা করছি। এবং এদের মাঝখানে এক ধরনের সেন্টার পার্ট থাকে যার নাম আমরা বলে থাকি সেন্ট্রোজোম। এবং এই ক্রোমোজোমের দুটো প্রান্তটাকে আমরা বলা হয় টেলোমিয়ার রিজিয়ন কিন্তু বলা হয়ে থাকে। দেখো এইবারে এই যে ক্রোমোজোমের ভিতরে এক ধরনের বিশেষ আমাদের বায়োলজিক্যাল ফ্যাক্টর লোকেট করে, যার নাম আমরা বলে থাকি জিন। ঠিক আছে, জিনকে কি বলা হয়, দেখো এ জিন ইজ এ ফান্ডামেন্টাল ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি। ইট ইজ এ রেসপন্সিবল ফর দ্য ফিনোটাইপ অফ অ্যান অর্গানিজম। কোন একটা অর্গানিজমের কি দেখতে পাচ্ছি, ফিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক যেটা ক্যারি করে থাকে, সেটা এই ক্রোমোজোমের ভিতরেই কিন্তু দেখা এক ধরনের বিশেষ ফান্ডামেন্টাল ইউনিট হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, জিন কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেটা কি করছে কোন একটা অর্গানিজমের ফিনোটাইপিক, তাকে জিনের ভিতরেই লোকেট করে থাকে আমাদের। দেখো জিনোটাইপ, জিনের ভিতরেই লোকেট করছে কি জিনোটাইপ। জিনোটাইপ, সেই জিনোটাইপ গুলোই কোন একটা অর্গানিজমে কি করে থাকে, ফিনোটাইপ ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তৈরি করে থাকে। ফিনোটাইপ ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তৈরি কিন্তু করে থাকে। ঠিক আছে, এবারে দেখো এর ভিতরে আরো মলিকুলার বেস যদি আমরা দেখে থাকি, তাহলে এর ভিতরে আমরা কি কি দেখতে পাই। এখন দেখো নিউক্লিয়াসের ভিতর থেকেই দেখো একটা পার্ট, এক ধরনের ফাইবারাস পার্টটাকে আমরা বড় করে সেগুলোকে জুম করে 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 এর ভিতরে কি কি পার্ট, মলিকুলার পার্ট আমরা দেখতে পাই, সেগুলো একটু দেখে নেই। দেখো ফার্স্ট নিউক্লিয়াসের ভিতরে যে পার্টটা পাচ্ছি তার নাম হচ্ছে ক্রোমাটিন ফাইবার। আর এই ক্রোমাটিন ফাইবার কিন্তু কনডেন্স কন্ডিশনে কিন্তু আছে। এবার দেখো সেই ক্রোমাটিন ফাইবারের কিন্তু দুটো রিজন পাই, একটা হচ্ছে ডার্ক রিজন আর একটা হচ্ছে লাইট রিজন। ডার্ক রিজনটির নাম হচ্ছে দেখো হেটেরোক্রোমাটিন, আর লাইট রিজিয়নটির নাম কিন্তু হয় ইউক্রোমাটিন রিজিয়নস। ডার্ক ক্রোমাটিন রিজিয়নটা হয় অনেক কনডেন্স, মানে এখানে বেশিরভাগ সময় ইনঅ্যাক্টিভ
পোর্শন কিন্তু রিলেট করে থাকে, ইনঅ্যাক্টিভ কন্ডিশন পোর্শন। ইনঅ্যাক্টিভ পোর্শন মানে যেখানে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন ইনঅ্যাক্টিভ কন্ডিশন থাকে, সেটাকেই বলা ইনঅ্যাক্টিভ। আর ইনঅ্যাক্টিভ পোর্শনটাই কিন্তু আমরা হেটেরোক্রোমাটিক রিজনটার ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। আর এখানে এত পরিমাণ ক্রোমোজোম কনডেন্স থাকে যে এই রিজনটা কিন্তু ডার্ক কিন্তু থাকে, ঠিক আছে। এবারে দেখো এই পার্টটা যখন লুজ হচ্ছে, এই পার্টটার নামই আমরা কি বলে থাকি, এই পার্টটার নাম কিন্তু আমরা বলে থাকি নিউক্লিওজোম। এরকম একটা সিঙ্গেল পার্টকে আমরা কি বলছি দেখো, নিউক্লিওজোম কিন্তু বলা হয়। নিউক্লিওজোম মিন্স কি, নিউক্লিওজোম মিন্স আমি একটু আগেই বললাম যে ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন কিন্তু বলা হয়, ঠিক আছে। এবার দেখো এখানে যে পার্টগুলো হচ্ছে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, যে পার্টগুলো হচ্ছে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ তাদেরকে কিন্তু আমরা বলা হয় ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন। আর যেগুলো ইনঅ্যাক্টিভ তাদেরকে আমরা কি বলে থাকি, ইনঅ্যাক্টিভ পার্টকে বলা হয় হেটেরোক্রোমাটিন কিন্তু বলা হয়। ইনঅ্যাক্টিভ পার্ট যেগুলো ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ, মানে যারা যারা ট্রান্সক্রিপশন করতে পারে না তাদেরকে হেটেরোক্রোমাটিন কিন্তু বলা হয় থাকে। এবার দেখো যে পার্টগুলো ট্রান্সক্রিপশন করছে, দেখো আরএনএ পলিমারেজ টু ট্রান্সক্রিপশন করছে। এবার দেখো ট্রান্সক্রিপশন করতে গেলে ডিএনএটাকে কি করতে হয়, রিমডেলিং কিন্তু করা, যেহেতু এর ভিতরে হিস্টোন প্রোটিন আছে এরকম ভাবে র্যাপ করে থাকছে, হিস্টোন প্রোটিন দেখো এরকম ভাবে র্যাপ করে আছে, তাহলে এই যে হিস্টোন প্রোটিনটাকে লুজ করতে হবে। ধরো দেখো এখানে যে নিউক্লিওজোম মডেলটা তো টাইট কন্ডিশনে আছে, একে লুজ করতে হবে। তাহলে লুজ করতে গেলে আমাদেরকে কি করা হয়, এদেরকে রিমডেল কিন্তু করা হয়। এই যে হিস্টোনকে রিমডেলিং করা, হিস্টোন যখন রিমডেলিং হয়ে যায় তখন সেই পার্টটার নাম হয়ে যায় দেখো ক্রোমাটোজোম, ক্রোমাটোজোম কিন্তু বলা হয় থাকে। আর সেই ক্রোমাটোজোমের ভিতরে দেখো কি কি পার্ট দেখতে পাচ্ছি, দেখো লিঙ্কার ডিএনএ, আচ্ছা হিস্টোন অক্টামার আমরা দেখতে পাই, ঠিক আছে। লিঙ্কার ডিএনএ, হিস্টোন অক্টামার কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। এরকমই দেখো এই যে যে হিস্টোন প্রোটিন আমরা বলছি, এই হিস্টোন প্রোটিন কিন্তু একটি পজিটিভ চার্জ যুক্ত অ্যামাইনো অ্যাসিড প্রোটিন। হিস্টোন কি, দেখো আমি এখানে লিখছি হিস্টোন পজিটিভলি চার্জেড অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যার ভিতরে কি কি অ্যামাইনো অ্যাসিড দেখতে পাচ্ছি আমরা, লাইসিন দেখতে পাচ্ছি অ্যান্ড আর্জেনিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবারে এই ডিএনএর ভিতরে হিস্টোন ছাড়াও নন হিস্টোন পার্টও কিন্তু আমরা দেখতে পাই, নন হিস্টোন পার্টও দেখতে পাই, যেটা হয় হিস্টোনকে কম্প্যাটিবিলিটি বা হিস্টোন যে ডিএনএটা যে কমপ্লেক্স বা হিস্টোন যে মোটামুটি ডিএনএটাকে কমপ্লেক্স করার জন্য বা ডিএনএ কম্প্যাটিবিলিটি বা কমপ্লেক্স করার জন্য কিন্তু এই পার্টগুলো কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, ঠিক আছে। বা ডিএনএকে স্টেবিলাইজ করার জন্য কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। এবার দেখো দুটো যে নিউক্লিওজোমের মাঝখানে যে ডিএনএটা কানেক্ট করে থাকে একে বলা হয় লিঙ্কার ডিএনএ, ঠিক আছে। আর এরকম বিভিন্ন ধরনের হিস্টোন ভ্যারিয়ান্ট আমরা কিন্তু অর্গানিজম কিন্তু আমরা দেখে থাকি, ঠিক আছে। যেরকম দেখো সিনাপ বলে এক ধরনের হিস্টোন ভ্যারিয়ান্ট কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া দেখো এই নিউক্লিওজোমের যদি আমরা লেন্থ দেখি তাহলে 200 নিউক্লিওটাইড বেস পেয়ার কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। 200 বেস পেয়ার কিন্তু হয়ে থাকে। তারপরেই দেখো এর ভেতরে একটা সিঙ্গেল এরকম লিনিয়ার পার্ট আমরা দেখতে পাই যার নাম আমরা বলে থাকি ডিএনএ। আর এই ডিএনএ গুলো কি হয়, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং করি কিন্তু প্রোটিন কিন্তু তৈরি হয়। সেইগুলোই দেখো ওভারভিউ আমি এখানে আঁকছি। ফার্স্ট মনে করো একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, দেখো ওভারভিউ পার্টের ভিতরে আমি করছি। দেখো ওভারভিউ পার্টের ভিতরে আমরা একটা ডিএনএ ফেট আমরা ডিটারমাইন কিন্তু করব, ডিএনএ ফেট কিন্তু ডিটারমাইন করব। এখন আমরা জানি যে ডিএনএ এর ভিতরে কিন্তু তিনটে বায়োলজিক্যাল প্রসেস ঘটে। একটার নাম কি, একটার নাম হচ্ছে দেখো 3 বায়োলজিক্যাল প্রসেস, দাঁড়াও এখানে লিখি 3 বায়োলজিক্যাল মলিকিউলার প্রসেস, মলিকিউলার প্রসেস কিন্তু হয় কি কি, দেখো এক নম্বর হচ্ছে রেপ্লিকেশন ঘটবে, 2 নম্বর যেটা হবে ট্রান্সক্রিপশন, এবং 3 নম্বর যেটা হয় তার নাম আমরা জানি ট্রান্সলেশন প্রসেস। এই তিনটে প্রসেসকে কি বলা আছে, তিনটে প্রসেসকে একত্রে কিন্তু বলা হয় সেন্ট্রাল ডগমা, যেটা আছে মলিকুলার বায়োলজির একটি টার্ম, কি বলা হয় সেন্ট্রাল ডগমা কিন্তু বলা হয় থাকে, ঠিক আছে। এবারে দেখো এইগুলো কোথায়, দেখো এই পুরো ফুল প্রসেসগুলো কোথায় হচ্ছে, দেখো এই রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন প্রসেস, দেখো রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন প্রসেস, রেপ্লিকেশনস
অ্যান্ড ট্রান্সক্রিপশন প্রসেস, এটা যদি লোকেশন দেখি এটা কিন্তু হচ্ছে সেলের নিউক্লিয়াসের ভিতরে কিন্তু হয়, নিউক্লিয়াসের ভিতরে কিন্তু এই দুটো প্রসেস ঘটে। কিন্তু ট্রান্সলেশন প্রসেসটা কোথায় ঘটে? ট্রান্সলেশন প্রসেসটা কিন্তু হয় সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে কিন্তু হচ্ছে ট্রান্সলেশন প্রসেস কিন্তু হয়। ক্লিয়ার হলো? এবার দেখো ওভারভিউ আমি কি কি আলোচনা করছি। এখন একটা নিউক্লিয়াস আমরা ফার্স্ট ড্র করা যাক। তো দেখো এই আছে আমরা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের আমরা জানি দুটো মেমব্রেন থাকে, একটা হচ্ছে আউটার মেমব্রেন, এটাকে কি বলা হয় আউটার নিউক্লিয়ার মেমব্রেন ONM, আর ভিতরের মেমব্রেনটাকে কি বলা হয় ইনার নিউক্লিয়ার মেমব্রেন। এবং এই আউটার এবং ইনার নিউক্লিয়ার মেমব্রেনের পাশে কি থাকে? নিউক্লিয় পোর কিন্তু থাকে। আর এখানে এই নিউক্লিয় পোর একটা কমপ্লেক্স তৈরি করে যাকে বলা হয় NPC বা নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। একে কি বলা আছে? NPC বা নিউক্লিয়ার পোর কমপ্লেক্স কিন্তু বলা। এই নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, হ্যাঁ, নিউক্লিয়ার পোর কমপ্লেক্সকে কি কিসে সাহায্য করে থাকে? এক্সপোর্টে কিন্তু সাহায্য করে থাকে, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টে কিন্তু সাহায্য করে থাকে। নিউক্লিয়ার এক্সপোর্ট প্লাস ইম্পোর্টে কিন্তু সাহায্য করে, ইম্পোর্টে সাহায্য করে থাকে। হ্যাঁ, এবার দেখো কিভাবে কি হচ্ছে। এখন এই যে ফার্স্ট মনে করো এই হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এ রেপ্লিকেশন করে, কি বললাম কোন প্রসেস? রেপ্লিকেশন করে কিন্তু হচ্ছে মানে সংখ্যায় কিন্তু বাড়ায়, রেপ্লিকেশন করছে। রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে কি হয়? এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএটা কিসে কনভার্ট হচ্ছে? দেখো ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএতে কিন্তু কনভার্ট কিন্তু হয়। আর এই পুরো প্রসেসটা কোথায় হচ্ছে? নিউক্লিয়াসের ভিতরে কিন্তু হয়ে গেল। এখন ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএতে কিন্তু কনভার্ট কিন্তু হয়ে গেল। এবারে এই ডিএনএটা সেকেন্ড যে প্রসেসটা হয়, দেখো সেকেন্ড প্রসেস কি হয় না, এখানে এই রেপ্লিকেশন হওয়ার পরেই আমাদের এই ডিএনএর কিন্তু দুটো ঘটনা ঘটতে পারে, চেঞ্জেস। একটা হচ্ছে লার্জ চেঞ্জ হতে পারে, একটা হচ্ছে লার্জ চেঞ্জ, আর একটা হচ্ছে স্মলার চেঞ্জ। লার্জ চেঞ্জ কি হতে পারে? লার্জ চেঞ্জ হতে পারে মিউটেশন, এই ডিএনএ এর ভিতরে মিউটেশন ঘটে এর ফিনোটিপিক ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হতে পারে, ফিনোটিপিক ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হতে পারে, অথবা সরি উল্টো হয়ে গেল, জাস্ট মিনিট, মিউটেশন হয়ে গিয়ে দেখো এক মিনিট, মিউটেশন না সরি রিকম্বিনেশনস হবে, এটা রিকম্বিনেশনস, রিকম্বিনেশনস হয়ে এর কি হবে? ফিনোটিপিক ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। আমাদের জানি যে বাবা থেকে একটা ক্রোমোজোম এবং মায়ের থেকে একটা ক্রোমোজোম এসে যখন অ্যাটাচ হয়ে যায় তখন সেটা রিকম্বাইন্ড হয়ে গিয়ে একদম আমাদের কি তৈরি হয়? রিকম্বিন্যান্ট কিন্তু তৈরি হয়, আর তার ফলে কিন্তু হচ্ছে লার্জ ফিনোটিপিক ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চেঞ্জ কিন্তু হয়। ঠিক আছে, বাবার থেকে 50% এবং মায়ের থেকে 50% এসে কি হয়? লার্জ ফিনোটিপিক ক্যারেক্টারিস্টিক্স কিন্তু চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাই। আর যেটা তৈরি হয় সেটা হচ্ছে রিকম্বিন্যান্ট কিন্তু তৈরি কিন্তু হয়। আমরা জানি যে আমরা রিকম্বিন্যান্ট বা অফস্প্রিং যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আছে লার্জ মেজর কিন্তু চেঞ্জ কিন্তু হওয়ার ফলেই কিন্তু হয়। আর এই রিকম্বিনেশন হওয়ার জন্য ক্রোমোজোমের ভিতরে দেখো দুটো ক্রোমাটিডের ভিতরে একজন প্রসেস ঘটে। মনে করো এই ব্লু কালারের একটি ক্রোমাটিড যেটা বাবার থেকে এসেছে, ফাদার্স থেকে এসেছে, আরেকটা দেখো গ্রিন কালারের ক্রোমাটিড যেটা মাদার্স বডি থেকে কিন্তু এসেছে। এখন এরা যখন ফার্স্ট অ্যাটাচ হয়ে রিকম্বিনেশনস করবে তার জন্য এখানে যে প্রসেসটা ঘটবে তার নাম ক্রসিং ওভার প্রসেস। ক্রসিং ওভার প্রসেসের মাধ্যমে কি হয়ে যায়? এই রিকম্বিনেশনস কিন্তু হবে। কেমন দেখতে লাগবে? ঠিক দেখতে লাগবে এমনটাই, এই যে রিকম্বাইন ক্রোমোজোম কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার আসা যাক স্মলার চেঞ্জ। স্মলার চেঞ্জ কিন্তু একমাত্র ঘটে মিউটেশনের কারণে।
মিউটেশন হলেই কিন্তু হচ্ছে স্মলার চেঞ্জটা কিন্তু দেখা যাবে। মিউটেশনস হবার ফলেই কি হবে, আমাদের স্মলার চেঞ্জটা কিন্তু হবে। আর এটা কখন হবে, আফটার রেপ্লিকেশন প্রসেসের পরই এই দুই ধরনের লার্জ চেঞ্জ এবং স্মলার চেঞ্জটা কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। এইবার দেখো নেক্সট যে প্রসেসটা ঘটছে বায়োলজিক্যাল প্রসেস, তার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। দেখো নেক্সট যে প্রসেসটা হবে তার নাম কি, ট্রান্সক্রিপশন। সেটাও কিন্তু হচ্ছে নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু হবে ট্রান্সক্রিপশন, সেটাও কিন্তু নিউক্লিয়াসের ভিতরে কিন্তু হবে। আর এই ট্রান্সক্রিপশন প্রসেসে কি হয়, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভেঙে কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ তে কিন্তু কনভার্ট কিন্তু হয়, এমআরএনএ তে কিন্তু কনভার্ট হচ্ছে। ঠিক আছে, এবারে এই এমআরএনএটাই কি করা হয়, এই এমআরএনএ কিন্তু হচ্ছে আনস্টেবল একটি কম্পাউন্ড, কারণ এই এমআরএনএ ভিতরে কি হয়, নন কোডিং পার্ট আমরা দেখতে পাই। একটা দেখো এমআরএনএ এর ভিতরেই দেখো আমরা কি কি দেখতে পাই। মনে করো এই হচ্ছে এমআরএনএ, এমআরএনএ এর ভিতরে দুটো রিজন আমরা কিন্তু দেখতে পাই, একটা হচ্ছে প্রোটিন কোডিং রিজনস, আর একটা হচ্ছে নন প্রোটিন কোডিং রিজিয়ন কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, যেগুলোর নাম হচ্ছে, একটা নাম হচ্ছে এক্সন আর একটা নাম হচ্ছে ইন্ট্রন। এই এক্সন কিন্তু হচ্ছে প্রোটিন কোডে কিন্তু করতে পারে, ইন্ট্রন কিন্তু হচ্ছে প্রোটিন কোড কিন্তু করতে পারে। সেই কারণে এইগুলোকে কি বলা হয়, এইগুলোকে কিন্তু হচ্ছে জাঙ্ক এলিমেন্ট কিন্তু বলা হয় থাকে। এগুলোর অপর নাম কি, জাঙ্ক এলিমেন্ট কিন্তু বলা হয় থাকে। এবারে দেখো যে তোমার এমআরএনএটা ট্রান্সলেশন প্রসেসে নিউক্লিয়াসের ভিতরে তৈরি হলো, তাহলে এই জাঙ্ক এলিমেন্টগুলো নিয়ে তো তোমার কোনো লাভ নেই, কারণ এই জাঙ্ক এলিমেন্ট তো কোনো ফিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক শো করতে পারে না। সেই কারণে এই জাঙ্ক এলিমেন্টকে রিমুভ করার জন্য নিউক্লিয়াসের ভিতরেই এই এমআরএনএ কে কি করা হয়, প্রসেস কিন্তু করায়। 3 নম্বর স্টেপ যেটা হয় তার নাম কি বলবো আমরা, এমআরএনএ প্রসেসিং। এখানে লিখছি এমআরএনএ প্রসেসিং কিন্তু হয়। এই এমআরএনএ প্রসেসিং এর কিন্তু হচ্ছে 3টে স্টেপ। কি কি, ফার্স্ট এমআরএনএ এর ভিতরে যে জাঙ্ক এলিমেন্টগুলো হয় সেগুলোকে স্প্লাইসিং প্রসেসের মাধ্যমে কি করা হয়, এই যে নন কোডিং পার্টগুলো বা জাঙ্ক এলিমেন্টগুলোকে রিমুভ করা হয়, স্প্লাইসিং প্রসেস। সেই স্প্লাইসিং প্রসেসের জন্য যে বিশেষ এনজাইমটা সাহায্য করে তার নাম হচ্ছে স্প্লাইসোজোম। 2 নম্বর প্রসেসের নাম হচ্ছে 5 প্রাইম এন্ড ক্যাপিং। এই যে এমআরএনএ এক সাইডে 5 প্রাইম এন্ড আর এক সাইডে 3 প্রাইম এন্ড, মানে 5 প্রাইম এন্ডটাকে ব্লক করার জন্য এক ধরনের ক্যাপিং হয়, যার জন্য 7 মিথাইল গুয়ানোসিন বলে এক ধরনের পার্ট এসে অ্যাড হয়, যাকে বলা হয় 5 প্রাইম ক্যাপিং প্রসেস। 7 মিথাইল গুয়ানোসিন অ্যাড হয়, তার নাম কি বলবো, সেই প্রসেসটার নাম কি, 5 প্রাইম ক্যাপিং। আর এই ক্যাপিং এ কি হয়, 7 মিথাইল গুয়ানোসিন বলে এক ধরনের পার্ট গিয়ে অ্যাড হয়, 7 মিথাইল গুয়ানোসিন পার্ট অ্যাড হয়। থার্ড প্রসেসটার নাম হচ্ছে 3 প্রাইম এন্ড। দেখো এর ভিতর জাঙ্ক এলিমেন্টগুলোকে রিমুভ করলাম, 5 প্রাইম এন্ডটাকে ব্লক করলাম, 3 প্রাইম এন্ডকে ব্লক করার জন্য দেখো এখন ঠিক দেখতে কেমন লাগবে, দেখো ঠিক দেখতে, দেখো এই পার্টটা এত লম্বা ছিল, এখন পার্টটা কিন্তু শর্ট কিন্তু হয়ে যাবে, যেহেতু এর ভিতরে এক্সন পার্টগুলোকে রিমুভ করা হলো। ঠিক আছে, এবার দেখো এর 3 প্রাইম এন্ডে এখন ক্যাপ করে দিলাম, সরি 3 প্রাইম বলছি, 5 প্রাইম এন্ডে ক্যাপ করে দিলাম। এবার 3 প্রাইম এন্ডটাকে ব্লক করার জন্য এখানে কি হয়, অনেকগুলো অ্যাডেনিন গিয়ে অ্যাড হয়, তাই একে কি বলা হয়, পলি এ টেল। আর এই পলি এ টেল তৈরি করার জন্য এক ধরনের বিশেষ পলিমারের সাহায্য করে থাকে, তার নাম হচ্ছে পলিমারেস এনজাইম গিয়ে কি করছে, এখানে অনেকগুলো অ্যাডেনিন অ্যাড করে দিয়ে 3 প্রাইম এন্ডটাকে কি করে দেয়, স্টেবল কিন্তু করে দেয়। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রসেসটার নাম কি এখানে আমরা লিখি, 3 নম্বর প্রসেসটার নাম আছে 3 প্রাইম এ পলি এডিনাইলেশনস। পলি এডিনাইলেশনস করার জন্য যে উৎসেচকটা সাহায্য করছে বা এনজাইমটা সাহায্য করে থাকে তার নাম কি বলবো, পলিমারেজ।
পলি এ পলিমারেজ। এবারে যেই প্রসেস হয়ে গেল ঠিক তখনই এইরকমই একটা পার্ট তখন কি হয়, এই নিউক্লিয় পোর দিয়ে এক্সপোর্টিং প্রসেসের মাধ্যমে কি হয়, সেলের সাইটোপ্লাজমে কিন্তু রিলিজ হয়। সেলের সাইটোপ্লাজমে কিন্তু এখন এমআরএনএ কিন্তু বেরিয়ে আসবে। এবারে সেলের সাইটোপ্লাজমের ঠিক যেই বাইরে বেরিয়ে আসবে তখন আমাদের থার্ড বায়োলজিক্যাল প্রসেস যার নাম হচ্ছে ট্রান্সলেশন প্রসেস। এই ট্রান্সলেশন প্রসেস কোথায় ঘটে, সাইটোপ্লাজমে কিন্তু হবে। এবার এই নিউক্লিয় পোর দিয়ে যেই মোটামুটি মনে করে এমআরএনএটা বাইরে বার হলো ঠিক তখন ট্রান্সলেশন প্রসেসে কি তৈরি হবে, প্রোটিন কিন্তু তৈরি হবে। তাহলে 3 নম্বর প্রসেসটার নাম কি আমরা লিখবো, 3 নম্বর প্রসেসটার নাম আছে ট্রান্সলেশন প্রসেস। ট্রান্সলেশন প্রসেস যেটা কোথায় হয়, লোকেশন হচ্ছে সেলের সাইটোপ্লাজম। আর সেই সেল সাইটোপ্লাজমে যখনই মোটামুটি প্রোটিন তৈরি হবে ট্রান্সলেশন প্রসেসে, ঠিক সেই প্রোটিনটাকে লাস্ট কি করা হয়, একে মডিফাই করা হয়। একে মডিফাই করে বিভিন্ন ধরনের, দেখো প্রোটিনে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আমরা পড়েছি, প্রাইমারি প্রোটিন, সেকেন্ডারি প্রোটিন, কোয়াটারনারি প্রোটিন। তাহলে সেই প্রোটিনটাকে মডিফাই করার জন্য লাস্ট যেটা করা হয় এদেরকে মডিফাই করা হয়, তার নাম হচ্ছে পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশনস। পোস্ট ট্রান্সলেশনস মডিফিকেশনস, এটা করে প্রোটিনটাকে মডিফাই করা। তাহলে বোঝা গেল, তাহলে আমাদের সেলের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে কি কি করা হয় জেনেটিক মেটেরিয়ালস গুলোকে, সেগুলো কিন্তু আমরা এখানে ডিটেলসে কিন্তু আমরা জানলাম। ফার্স্ট কি বললাম, যে ডিএনএ এর কিন্তু হচ্ছে 3টে বায়োলজিক্যাল মেথড আছে। কি কি, রেপ্লিকেশন করা হলো, দেন ট্রান্সক্রিপশন করা হলো, দেন ট্রান্সলেশন। রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন প্রসেস সেলের নিউক্লিয়াসের ভিতরেই ঘটে। নিউক্লিয়াসে মোটামুটি রেপ্লিকেশনে কি হয়ে যায়, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে কনভার্ট হয়। দেন তারপর সেটাকে কি তারপরে কি হয়, দেখো ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে সেটিকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ তে কনভার্ট করা হয়। তারপর সেই এমআরএনএ কে কি করা হয়, প্রসেস করা হয়। এবং তার আগে কি ঘটে, ডিএনএর কিছু লার্জ এবং স্মলার চেঞ্জ হওয়ার জন্য যে প্রসেসগুলো হয়, একটা নাম হচ্ছে রিকম্বিনেশন প্রসেস আর একটা নাম হচ্ছে মিউটেশন প্রসেস। ঠিক আছে, ট্রান্সলেশন প্রসেসটা কোথায় ঘটে, ট্রান্সলেশন প্রসেসটা কিন্তু হচ্ছে সেলের সাইটোপ্লাজমে কিন্তু ঘটে। এবং সাইটোপ্লাজমের ট্রান্সলেশন প্রসেসে যে প্রোটিন তৈরি হলো সেই প্রোটিনকে মডিফাই করার জন্য পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন প্রসেসে সেই প্রোটিনের বিভিন্ন ধরনের রূপ কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এবারে আসা যাক আমাদের যে ফার্স্ট টপিকের যে পার্টটা, সেটার নাম হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন কিভাবে তৈরি হচ্ছে, ক্রোমাটিনের ডেফিনিশনস, সেগুলো আমরা দেখব। দেখো একটা ক্রোমোজোমটাকে, একটা ক্রোমোজোম মনে করো একটা কনডেন্স ক্রোমোজোম, ঘন ক্রোমোজোমকে আমরা আস্তে আস্তে টেনে লম্বা করছি। টেনে লম্বা করলে দেখো ফার্স্ট দেখো এই যে 1 নম্বর পার্টটাকে আমরা নাম দিয়েছে দেখো ছবিতে, এর নাম হচ্ছে কিন্তু হচ্ছে ক্রোমোজোম। তারপরে দেখো 2 নম্বর পার্টটা যখন ফার্স্ট তৈরি হচ্ছে, ক্রোমোজোমের যে পার্টটাকে আমরা টেনে বড় করলাম এই রিজনটার নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে কিন্তু হচ্ছে ক্রোমাটিন। এর নাম কি, ফার্স্ট আমরা লিখি ফার্স্ট ক্রোমোজোম, আর এর নাম হচ্ছে কি ক্রোমাটিন। ক্রোমাটিন, আর এই ক্রোমাটিন কি হয়, এরকম ফাইবার টাইপের কিন্তু থাকে, তাই এর নাম কি বলো, ক্রোমাটিন ফাইবার। এবার সেই ক্রোমাটিন ফাইবারকে যখন আরো বড় করব ঠিক তখনই আমরা জানি যে যে পার্টটা বেরোয় তার নাম কি, এর নাম কি, এর নাম হচ্ছে নিউক্লিওজোম। নিউক্লিওজোম, ঠিক আছে। এবার এই নিউক্লিওজোমের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, হিস্টোন পার্ট দেখতে পাচ্ছি, লিঙ্কার ডিএনএ আমরা দেখতে পাচ্ছি। এবার এই হিস্টোনের আরো বিভিন্ন ধরনের ভাগ আমরা দেখতে পাই। নিউক্লিওজোমের ভিতরে কি কি দেখতে পাচ্ছি, লিঙ্কার ডিএনএ অ্যান্ড হিস্টোন প্রোটিন আমরা দেখতে পাই। হিস্টোন প্রোটিন পজিটিভ চার্জ যুক্ত প্রোটিন। হিস্টোনের আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, কি কি, H1 হিস্টোন, H2A, H2B, H3 অ্যান্ড H4 এরকম হিস্টোন প্রোটিন আমরা কিন্তু দেখতে পাই। তারপর সেই ডিএনএটাকে মোটামুটি সেই পার্টটাকে যখন আরো বড় করবো তখন ডিএনএ ডাবল হেলিক্স কিন্তু আমরা দেখতে পাই। লাস্ট যে পার্টটা এর নাম কি, ডিএনএ ডাবল হেলিক্স পার্ট কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, সেই ডাবল হেলিক্সের ভিতরে আমরা কি কি দেখতে পাই, পলিনিউক্লিওটাইড কিন্তু আমরা দেখতে পাই। পলিনিউক্লিওটাইড দেখতে পাই। পলিনিউক্লিওটাইড বলতে কি কি, না পলিনিউক্লিওটাইড বলতে এই যে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন যদি এমআরএনএ তৈরি হয় তাহলে তখন হয়ে যাবে ইউরাসিল। এই যে এই নিউক্লিওটাইডগুলো কিন্তু আমরা এই যে ডিএনএ এর ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার দেখো ক্রোমাটিনের একটা ডেফিনিশন সেখানে দেওয়া আছে। Chromatin is a genetic materials or macromolecule comprising of DNA, RNA and protein
which result in the formations of chromosomes within the nucleus of eukaryotic organism is termed as chromatin. তাহলে কি দেখতে পাচ্ছি যে ইউক্যারিওটিক যে সেল আমরা দেখতে পাচ্ছি, ইউক্যারিওটিক সেলের যে নিউক্লিয়াসের ভিতরেই আমরা কিন্তু ক্রোমাটিনকে একটা ম্যাক্রো মলিকিউল কম্পোরাইজিং পার্ট কিন্তু বলা আছে। কার না? ডিএনএ এবং আরএনএ এবং প্রোটিনের, হ্যাঁ, এগুলোর কিন্তু হচ্ছে ম্যাক্রো মলিকিউলস কিন্তু বলা আছে। সেই ম্যাক্রো মলিকিউলসের ছোট্ট ছোট পার্টই হচ্ছে কিন্তু হচ্ছে ক্রোমাটিন। ঠিক আছে, ক্রোমাটিনে আরো কিন্তু ডেফিনিশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেখো ক্রোমাটিন ইজ এ chromatin is a complex of the DNA, RNA and protein and mainly histone protein that form a chromosome. এইগুলো কি একত্রে কি তৈরি করছে? ক্রোমোজোম within a cell nucleus, সেলের নিউক্লিয়াসে কিন্তু হয়। Essentially the packaging long DNA strand into a compact form, they fit inside the cell wall. Also the regulate gene actively, it appear beads on string. যখন মোটামুটি দেখো এই যে এই পার্টটা যখন আমরা দেখছি, এই পার্টটা অনেকটা কি হয়? বিটস অন স্ট্রিংস, মানে পুঁথির মালার মতন পার্ট কিন্তু আমরা বলে থাকি। এই পুঁথির মালার মতন পার্টগুলোই কিন্তু পার্টগুলোকেই আমরা কিন্তু হচ্ছে নিউক্লিওজোম কিন্তু বলা হয়। তার ভিতরে হিস্টোন প্রোটিন থাকছে, লিঙ্কার ডিএনএ থাকছে এবং সেইগুলি আস্তে আস্তে কনডেন্স বা ঘন হতে হতেই ফার্স্ট ক্রোমাটিন ফাইবার, দেন আস্তে আস্তে আরো কনডেন্স হতে হতে কিসে কনভার্ট হয়? ক্রোমাটিড। দেন সেই ক্রোমাটিড আস্তে আস্তে কি হয়ে যায়? হোমোলোগাস দুটো ক্রোমাটিড জুড়ে কিন্তু ক্রোমোজোম কিন্তু তৈরি কিন্তু হয়। ঠিক আছে, এবারে দেখো সেই পার্টটাই আমি এখানে লিখি। ফার্স্ট দেখো ক্রোমাটিন ফাইবার, স্মল ক্রোমাটিন ফাইবারের ভিতরে কি কি দেখতে পাচ্ছি আমরা নিউক্লিওজোম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নিউক্লিওজোম আমরা দেখতে পাচ্ছি। নিউক্লিওজোমের ভিতরে কি দেখতে পাচ্ছি? হিস্টোন প্রোটিন দেখতে পাচ্ছি, প্লাস লিঙ্কার ডিএনএ দেখতে পাচ্ছি, লিঙ্কার ডিএনএ দেখা আছে। ঠিক আছে, সেইগুলোকে কি বলা আছে? ক্রোমাটিন ফাইবার। এবার সেইগুলোই যখন কনডেন্স হচ্ছে ফার্স্ট কিসে কনভার্ট হচ্ছে? ক্রোমাটিড। দেন ক্রোমাটিড আস্তে আস্তে কি হয়? দুটো হোমোলোগাস ক্রোমাটিড জুড়েই কিন্তু হচ্ছে ক্রোমোজোম কিন্তু তৈরি কিন্তু হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ফার্স্ট দেখো এখানে করছি, এই পার্টটার নাম আছে কি? ক্রোমাটিন ঘন হয়ে গিয়ে কিসে কনভার্ট হচ্ছে? ক্রোমাটিড। এই যে সিঙ্গেল একটা ইউনিটকে কি বলা আছে? ক্রোমাটিড। আর এরকম দুটো হোমোলোগাস ক্রোমাটিড যখন জুড়ে যায়, এটার নাম হয়ে যায় কি? ক্রোমোজোম কিন্তু এর নাম কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো কম্পোনেন্টস অফ দ্য ক্রোমাটিডের যদি আমরা কম্পোনেন্টস গুলো আমরা দেখে থাকি, দেখো ফার্স্ট যে কম্পোনেন্টস আমরা দেখতে পাই ডিএনএ, যেটাকে আমরা একটু আগে লিঙ্কার ডিএনএ আমরা বলছিলাম। দেখো ক্যারিজ দ্য জেনেটিক কোড। এই ডিএনএ এর ভিতরে আমরা কি দেখতে পাই? জেনেটিক কোড গুলো কিন্তু আমরা দেখতে পাই, কারণ এই ডিএনএ পরবর্তীকালে কি হয়? ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন প্রসেস করে কিন্তু হচ্ছে প্রোটিন তৈরি করে। আর সেই প্রোটিনগুলোই কিন্তু আমাদের জীবদেহের ভিতরে কিন্তু আছে বা প্রতিটা অর্গানিজমের কিন্তু ফিনোটিপিক ক্যারেক্টারিস্টিক কিন্তু তৈরি করে। জাস্ট বিকজ কিরকম হয় দেখো, ফার্স্ট ডিএনএ, সেই ডিএনএ রেপ্লিকেশনস করে কি হচ্ছে? ডাবল। ফার্স্ট দেখো সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, এই হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, রেপ্লিকেশন করলো, রেপ্লিকেশন করে সেই ডিএনএ কিসে কনভার্ট হলো? ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ তে কিন্তু কনভার্ট হলো। ডিএস মিন্স হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এবার সেই ডিএনএ ট্রান্সক্রিপশন করলো, ট্রান্সক্রিপশন করে সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ তে কনভার্ট হলো। সেই ডিএনএ সেই এমআরএনএটাই ট্রান্সলেশন প্রসেস করেই প্রোটিনে কনভার্ট হলো। এই পার্টটার নাম দেবো কি এখন? প্রোটিন। আর এই প্রোটিনটা এখন প্রতিটা অর্গানিজমের কি হয়? ফিনোটিপিক ক্যারেক্টারিস্টিক্স শো কিন্তু করে। ফিনোটিপিক ক্যারেক্টারিস্টিক্স শো কিন্তু করে। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে কিন্তু আমাদের সেলের নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমের ভিতরে কিন্তু এই প্রসেসগুলো কিন্তু হয়। দেন তারপর দেখো ডিএনএ এর ভিতরে কি দেখতে পাচ্ছি? হিস্টোন একটি পজিটিভ চার্জ, যার ভিতরে লাইসিন অ্যান্ড আর্জিনিন নামক পজিটিভ অ্যামাইনো অ্যাসিড, পজিটিভ চার্জ যুক্ত অ্যামাইনো অ্যাসিড আমরা দেখতে পাই, যেটাই কি করে আছে? বিটস অন স্ট্রিং মতন একটা পার্ট, অর্থাৎ পুঁথির মালার মতন এরকম ভাবে করে আছে।
এরকম অসংখ্য বিটস অন স্ট্রিং আমরা দেখতে পাই। ঠিক আছে, এইরকম পার্টকে আমরা কি বলে থাকি নিউক্লিওজোম। নিউক্লিওজোম মিন্স ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। তারপরে কি দেখতে পাচ্ছি, নিউক্লিওজোমটা এই যে একটু আগেই বললাম যে র্যাপ অ্যারাউন্ড করে থাকে এবং হিস্টোনের বিভিন্ন ধরনের ভাগ আমরা দেখতে পাচ্ছি। হিস্টোন কেমন কন্ডিশনে থাকে, অক্টামার কন্ডিশনে কিন্তু থাকে, অক্টামার কন্ডিশনে কিন্তু থাকে। H2A, H2B, H3 অ্যান্ড H4 এই 4 ধরনের কিন্তু হিস্টোন কিন্তু আমাদের কি হয়, ডাবল অর্থাৎ অক্টামার কিন্তু থাকে। দেখো হিস্টোনকে আমরা আবার দুই ভাগে ভাগ করে থাকি। অ্যাকচুয়ালি হিস্টোনকে আমরা যদি দেখি, হিস্টোনকে দুই ভাগে ভাগ করে থাকি। হ্যাঁ, একটা হচ্ছে কোর হিস্টোন, ঠিক আছে, আর একটা আছে অ্যাসোসিয়েটেড হিস্টোন। ঠিক আছে, এবার হিস্টোনের দেখো কি কি ভাগ দেখছি, দেখো H2A, H2B, H3 অ্যান্ড H4 এই চারটে কি হয়, এইগুলো কিন্তু হচ্ছে ডাবলিং কন্ডিশন করে কি হয়, অক্টামার। ফার্স্ট দেখো এই পার্টটাকে বলা হয় টেট্রামার। এরকম টেট্রামার যখন দুটো জুড়ে যায় তখন সেটি কিসে কনভার্ট হয়, অক্টামার। সেই অক্টামারের সাথেই দেখো আমাদের এই লিঙ্কার ডিএনএটা কিন্তু এরকম ভাবেই র্যাপ অ্যারাউন্ড করে থাকে, যেটাকে আমরা বিটস অন স্ট্রিং কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে, এরকম কিন্তু দেখতে কিন্তু লাগে, এটাকেই কি বলা হয়, বিটস অন স্ট্রিং কিন্তু বলা হয়। ঠিক আছে, আর এইরকম কিন্তু অক্টামার করে কিন্তু আমাদের ডিএনএর ভিতরে কিন্তু প্যাচ 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 করে কিন্তু থাকে। এবার দেখো স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন যদি আমরা দেখে থাকি ক্রোমাটিনের, ডিএনএ র্যাপ হিস্টোন ফর্মিং দ্য নিউক্লিওজোম, এই যে নিউক্লিওজোম তৈরি করলো, দ্যাটস কল্ড দ্য বিটস অন স্ট্রিং, এটাকেই আমরা কি বলে থাকি, বিটস অন স্ট্রিং কিন্তু বলা হয়। ঠিক আছে, অ্যান্ড নিউক্লিওজোম যে কয়েলটা হয়ে থাকে সেটা দেখো ফর্ম 30 ন্যানোমিটার, যেটাকে আমরা সলিনয়েড মডেল কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, ডিএনএ যখন মোটামুটি এরকম ভাবে কয়েল করে থাকবে, যখন 30 ন্যানোমিটার লেন্থ থাকবে ফাইবার, তাকে কিন্তু কি বলা হচ্ছে, সলিনয়েড মডেল কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং দেখো ফার্দার সেগুলো আরো কয়েল হয়ে গিয়ে কি হয়ে যায়, দ্য ফাইবার ফোল্ড অ্যান্ড কয়েল মোর ইনস্ট্যান্টলি টু ফর্ম দ্য কম্প্যাক্ট ক্রোমাটিন ফাইবার। এইগুলো যখন ফোল্ড হচ্ছে তখন সেটি কিসে কনভার্ট হচ্ছে, ক্রোমাটিন ফাইবারে কিন্তু কনভার্ট হচ্ছে। দেখো ফার্স্ট কি হচ্ছে, ফার্স্ট নিউক্লিওজোম তৈরি করছে, নিউক্লিওজোম তৈরি করছে, সেই নিউক্লিওজোম যখন আরো কনডেন্স হচ্ছে তখন সেটি কিছু হচ্ছে, সলিনয়েড তৈরি হচ্ছে, সলিনয়েড সলিনয়েড তৈরি হচ্ছে। সেই সলিনয়েড যখন আরো কম্প্যাক্ট হচ্ছে তখন সেটা কিসে কনভার্ট হচ্ছে, ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবারে কিন্তু কনভার্ট কিন্তু হয়। ঠিক আছে, এবার দেখো সেই ক্রোমাটিন ফাইবার আস্তে আস্তে আরো যখন কনডেন্স হবে তখন সেটি কিসে কনভার্ট হবে, ক্রোমাটিড। ঠিক, ক্রোমাটিড দেখতে কেমন হয়, দেখো এদের মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, মাঝখানে সেন্ট্রোমিয়ার থাকে, দেন এরকম দুটো আর্ম থাকে, একটা বড় আর্ম থাকে আর একটা হচ্ছে ছোট আর্মস, যেটার নাম হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি ফর পিটাইট অ্যান্ড কিউ ফর কিউনিবাম কিন্তু বলা হয় থাকে। এবং মাঝখানে কি থাকে, মাঝখানে সেন্ট্রোমিয়ার বা সেন্ট্রোমিয়ার রিজন কিন্তু থাকে। ঠিক আছে, এরকম একটা সিঙ্গেল পার্টকে কি বলা হয়, ক্রোমাটিড বলা হয়। এরকম দুটো ক্রোমাটিড যখন জুড়ে যায়, হোমোলোগাস ক্রোমাটিড যখন এরকম দুটো থাকে, ঠিক এরকম দুটো পার্ট যখন জুড়ে যায় তখন সেটি কিসে কনভার্ট হয়, ক্রোমোজোমে কিন্তু কনভার্ট কিন্তু হয়। ঠিক আছে, এইরকম কিন্তু পার্ট কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো এর ফাংশন কি, ক্রোমাটিন যে ফাইবার আমরা দেখতে পাচ্ছি এর ফাংশন কি, দেখো ডিএনএ প্যাকেজিং অ্যান্ড অর্গানাইজেশনে সাহায্য করছে, জিন রেগুলেশনস বা এপিজেনেটিক্স। হ্যাঁ, ডিএনএ কে জিন রেগুলেশন, দেখো এই ক্রোমাটিন, দেখো আরেকটা বলতে ভুলে গেলাম যে ক্রোমাটিন কিন্তু হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। হ্যাঁ, যে ট্রান্সক্রিপশনের অ্যাক্টিভ তাকে বলা হয় ইউক্রোমাটিন, আর যে ইনঅ্যাক্টিভ সে কিন্তু হচ্ছে হেটেরোক্রোমাটিন। তো এখন এই হেটেরোক্রোমাটিনকেই আবার ইউক্রোমাটিনে কনভার্ট করার জন্য কে কি করা হয়, একে কিন্তু এপিজেনেটিক্যালি মডিফাইড কিন্তু করা হয়, কারণ সেই হেটেরোক্রোমাটিন অ্যাকচুয়ালি হেটেরোক্রোমাটিনটাকে ইউক্রোমাটিনে কনভার্ট করে কিন্তু সেগুলোকে এক্সপ্রেস কিন্তু করা কিন্তু হয়। সেল ডিভিশন এক সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে থাকে, ডিএনএ রেপ্লিকেশন আর রিপেয়ারিং এ সাহায্য করে থাকে, অ্যান্ড মেকানিক্যাল স্টেবিলিটি কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। ঠিক আছে, তাহলে এই কাজগুলো কিন্তু হচ্ছে ক্রোমাটিন ফাইবার কিন্তু করে থাকে। এবার দেখো হাউ ইটস ওয়ার্ক, দেখো হিস্টোন প্রোটিন থ্রু দিয়ে কিন্তু কাজ কিন্তু করছে, লেভেল অফ প্যাকেজিং করছে, অ্যান্ড ডাইনামিক স্টেবিলিটি, যে ইউক্রোমাটিন অ্যান্ড হেটেরোক্রোমাটিন। দেখো আমাদের মোটামুটি ক্রোমাটিন যে ফাইবার আমরা দেখতে পাচ্ছি, মনে করো এই হচ্ছে ক্রোমাটিন যে ফাইবার, এই ক্রোমাটিন ফাইবারে কিন্তু হচ্ছে দুটো কিন্তু রিজনস আমরা দেখি,
একটা হচ্ছে ডার্ক রিজিয়নস, আর একটা হচ্ছে লাইট রিজিয়নস। এন্ড ডার্ক রিজিয়নে কি হয়, ওখানকার এত পরিমাণে কন্ডেন্স থাকে যে রিজিয়নটা কিন্তু হচ্ছে ডার্ক দেখতে লাগে, আর এই রিজিয়নটার নাম হচ্ছে হেট্রোক্রোমাটিন রিজিয়নস, হেট্রোক্রোমাটিন রিজিয়নস। আর যেটা লাইট কালার দেখতে লাগছে তার নাম বলা হয় ইউক্রোমাটিন রিজিয়নস, ইউক্রোমাটিন রিজিয়নস। ইউক্রোমাটিন রিজিয়নস তো একটু আগেই আমি বললাম যে ট্রান্সলেশন প্রসেসে কিন্তু অ্যাক্টিভ কিন্তু থাকে, এই এই এখানকার জিনগুলো খুবই অ্যাক্টিভ থাকে এবং এগুলো কিন্তু হচ্ছে পরস্পর এক্সপ্রেস কিন্তু করতে পারে, ঠিক আছে। কিন্তু হেট্রোক্রোমাটিনে এত পরিমাণে ইনঅ্যাক্টিভ কন্ডিশন জিনস থাকে বা ইনঅ্যাক্টিভ কন্ডিশন থাকে যে সেগুলোকে কিন্তু হচ্ছে ট্রান্সক্রিপশনালি এক্সপ্রেস কিন্তু করায় না। সেই কারণে হেট্রোক্রোমাটিনকে ইউক্রোমাটিনে কনভার্ট করতে গেলে আমাদেরকে কি করা হয়, এপিজেনেটিক্যালি মডিফাইড কিন্তু করতে হয়। এগুলো চলো আরো আস্তে আস্তে ডিটেলস আমি ডিসকাশন করছি। এখন দেখো একটা নিউক্লিয়াসের ভিতরে আমাদের যে ক্রোমাটিন ফাইবারটা কিভাবে থাকে এবং কিভাবে ক্রোমোজোমটা তৈরি হয় সেইগুলো আমরা এই পিক্টোরিয়ালে কিন্তু আমরা একটু দেখব। দেখো এখন আমাদের নিউক্লিয়াসের মনে করো এই হচ্ছে আউটার নিউক্লিয়ার মেমব্রেন, এই হচ্ছে ইনার নিউক্লিয়ার মেমব্রেন। দেখো এটা হচ্ছে আউটার নিউক্লিয়ার মেমব্রেন ONM, আর এটাকে কি বলবো আমরা, ইনার নিউক্লিয়ার মেমব্রেন INM। আর এইগুলোই হচ্ছে সেই নিউক্লিয়ার পোর। আর এই নিউক্লিয়ার পোর এক ধরনের কমপ্লেক্স থাকে যাকে বলা হয় এনপিসি বা নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, যেটি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টে কিন্তু সাহায্য করে থাকে, ঠিক আছে। এখন দেখো এই যে ইনার নিউক্লিয়ার মেমব্রেন, এই ইনার নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরেই দেখো এক ধরনের পার্ট থাকে যার নাম হচ্ছে ল্যামিন। হ্যাঁ, ইনার নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে কি থাকে, এক ধরনের পার্ট থাকে যার নাম হচ্ছে ল্যামিন, যাকে বলা হয় এই ল্যামিনকে বলা হয় কি ইন্টারমিডিয়েট সাইটোস্কেলিটন। ল্যামিনকে কি বলা হয়, ইন্টারমিডিয়েট সাইটোস্কেলিটন কিন্তু বলা হয়, সাইটোস্কেলিটন কিন্তু বলা হয়, ঠিক আছে। এখন এখানে যে ল্যামিনটা থাকে সেটা হচ্ছে টাইপ 5 ইন্টারমিডিয়েট সাইটোস্কেলিটন কিন্তু বলা হয় টাইপ 5। তোমরা সেল বায়োলজিতে হয়তো পড়েছো যে ইন্টারমিডিয়েট সাইটোস্কেলিটনে বিভিন্ন ধরনের কিন্তু টাইপ কিন্তু আমরা পাই, টাইপ 1 টাইপ 2, ঠিক আছে। তো সেই টাইপ 5 এর যে পার্টটা আমরা দেখতে পাই তার নাম হচ্ছে ল্যামিন। আর সেই টাইপ 5 এর এই যে পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি জালকের মতন পার্টগুলো, এর নাম আছে ল্যামিন A অ্যান্ড ল্যামিন B, ল্যামিন A এবং ল্যামিন B, ঠিক আছে। এরকম পার্ট কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি, আর যে পার্টগুলো কিন্তু অ্যাটাচ হয়ে আছে কিন্তু ইনার নিউক্লিয়ার মেমব্রেন। এখন ইনার নিউক্লিয়ার মেমব্রেনে আমরা কি দেখতে পাচ্ছি, দেখ ইনার নিউক্লিয়ার মেমব্রেনে যে ল্যামিন পার্ট দেখতে পাচ্ছি, সেই ল্যামিন এখানে অ্যাটাচ হয়ে থাকার জন্য এখানে এক ধরনের পার্ট থাকে যার নাম হচ্ছে সান প্রোটিন। ল্যামিনকে ধরে রাখার জন্য এক ধরনের পার্ট যেটা ইনার নিউক্লিয়ার মেমব্রেনে অ্যাটাচ থাকে যার নাম হচ্ছে সান, আর উপরে আর এক ধরনের পার্ট যা অ্যাটাচ থাকে যেটা আউটার নিউক্লিয়ার মেমব্রেন, তার নাম হচ্ছে কাশ প্রোটিন। আর এই সান এবং কাশ একে অপরের সাথে ইন্টারলিঙ্ক করে থাকে যাকে বলা হয় LINC কমপ্লেক্স, LINC কমপ্লেক্স কিন্তু বলা হয়ে থাকে। সান এবং কাশ একত্রিত থাকলে তাকে কি বলা হয়, LINC কমপ্লেক্স কিন্তু বলা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এইভাবে কিন্তু কানেক্ট করা থাকে, বোঝা গেল। তাহলে কি বললাম যে নিউক্লিয়াসের আউটার যে মেমব্রেন থাকে, আউটার মেমব্রেন দেখো এই যে মনে করো নিউক্লিয়াসের আউটার মেমব্রেন, যেটাকে আমরা কি বলছি আউটার নিউক্লিয়ার মেমব্রেন, এবং ভিতরের যে নিউক্লিয়াসের মেমব্রেন থাকে তাকে বলা হয় ইনার নিউক্লিয়ার মেমব্রেন। এখন এই আউটার নিউক্লিয়ার মেমব্রেন একটা পার্ট থাকে যার নাম হচ্ছে কি বললাম, এটার নাম হচ্ছে কাশ, আর ভিতরে যে পার্টটা থাকে তাকে কি বলা হয়, তার নাম আছে সান প্রোটিন। এই সান এবং কাশ একে অপরের সাথে যে কানেক্ট করে থাকে এই যে পার্টটার নাম আছে কি, একে আমরা কি বলে থাকি, এই যে দুটো পার্ট কানেক্ট করে থাকলে একে বলা হয় LINC কমপ্লেক্স কিন্তু বলা হয়ে থাকে। এখন দেখো এই সান প্রোটিনের সাথে কি হয়ে থাকে, ল্যামিনগুলো এরকম ভাবে অ্যাটাচ কিন্তু থাকে, সান প্রোটিনের সাথে কি থাকে, অ্যাটাচ কিন্তু হয়ে থাকে। এই পার্টটার নাম কি, ল্যামিন, এই পার্টটার নাম হচ্ছে ল্যামিন অ্যাসোসিয়েটেড রিজিয়নস, LAR কিন্তু বলা হয়, যার পুরো কথা কি ল্যামিন অ্যাসোসিয়েটেড রিজিয়ন কিন্তু বলা হয়, যার সাথে কিন্তু এই যে ল্যামিন প্রোটিনগুলো কানেক্ট কিন্তু করা থাকে, ঠিক আছে। এখন এই
এবার দেখো এই যে আউটার পার্টে যে মোটামুটি কাশ প্রোটিন আমরা দেখতে পাই, এই কাশ প্রোটিনের সাথেই কিন্তু আমাদের সেলের বাইরে যে স্কেলিটন পার্ট থাকে, হ্যাঁ, সেই মাইক্রোটিউবুলস বা মাইক্রোফিলামেন্টস গুলো কিন্তু আছে এখানে কিন্তু এরকম ভাবে কিন্তু অ্যাটাচ কিন্তু থাকে, ঠিক আছে। সেলুলার সাইটোস্কেলিটন প্রোটিন গুলো কিন্তু আছে এই কাশ প্রোটিনের সাথে কিন্তু কানেক্ট কিন্তু করা থাকে। এইটাই দেখো এখানে দেওয়া আছে, এই যে দেখো সেল সাইটোস্কেলিটন দেখো এই কাশ প্রোটিনের সাথেই কিন্তু কানেক্ট কিন্তু করা কিন্তু আছে, ঠিক আছে। এবারে দেখো ল্যামিনের যে পার্টটাই নিউক্লিয়াস, ল্যামিন কোথায় দেখো, ল্যামিন তো ইনার নিউক্লিয়ার মেমব্রেনের সাথেই তো কানেক্ট করা আছে, এই যে দেখো ল্যামিন অ্যাসোসিয়েটেড রিজিয়নের সাথে কানেক্ট করা আছে। ল্যামিনের যে পার্টটার ভিতরে মোটামুটি ক্রোমাটিন ফাইবার অ্যাটাচ থাকে সেই পার্টটার নাম আছে ল্যামিন অ্যাসোসিয়েটেড ডোমেইন, LAD। LAD মিন্স হচ্ছে ল্যামিন অ্যাসোসিয়েটেড ডোমেইন কিন্তু বলা হয়, ডোমেইনস কিন্তু বলা হয়। যেখানে কি দেখতে পাই, যেখানে কিন্তু হচ্ছে এই যে ক্রোমাটিন ফাইবারগুলো অ্যাটাচ থাকে এবং যেখানেই কিন্তু কি দেখতে পাই, এখানেই কিন্তু হচ্ছে ক্রোমোজোমগুলোও কিন্তু এইভাবে কিন্তু অ্যাটাচ কিন্তু থাকে। ল্যামিন অ্যাসোসিয়েটেড রিজিয়নে কি দেখতে পাই, ক্রোমাটিন অ্যান্ড ক্রোমোজোম অ্যাটাচ কিন্তু হয়ে থাকে, ক্রোমাটিন অ্যান্ড ক্রোমোজোম অ্যাটাচ কিন্তু থাকে, ঠিক আছে, অ্যাটাচড হয়ে কিন্তু থাকে, ঠিক আছে, বোঝা গেল। এবারে দেখো এই যে ল্যাড রিজিয়নে যে ক্রোমাটিন আমরা দেখতে পাই, দেখো ক্রোমাটিনে একটু আগে আমরা দুটো ভাগ পড়লাম, ইউক্রোমাটিন অ্যান্ড হেটেরোক্রোমাটিন। এই যে ল্যাড রিজিয়ন বা ল্যামিন অ্যাসোসিয়েটেড ডোমেইন রিজিয়নে যে পার্টটা আমরা দেখতে পাই, সেখানকার এই যে এখানকার যে ক্রোমাটিন গুলো হচ্ছে হেটেরোক্রোমাটিন, এখানকার যে ক্রোমাটিন আমরা দেখতে পাই এগুলোর নাম হচ্ছে কি হেটেরোক্রোমাটিন। আর যেগুলো ভিতরের দিকের পার্টটা দেখতে পাই, যেগুলো হচ্ছে ট্রান্সক্রিপশনের অ্যাক্টিভ ক্রোমাটিন, যাকে বলা হয় ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন ইউক্রোমাটিন নিউক্লিয়াসের ভিতরের দিকে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু হচ্ছে ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভ, যেগুলো কিন্তু হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন করেই কিন্তু হচ্ছে প্রোটিন কিন্তু তৈরি করছে। আর যেগুলো ল্যামিনের সাথে অ্যাসোসিয়েটেড করে আছে, ল্যামিন অ্যাসোসিয়েটেড ডোমেইনের সাথে অ্যাসোসিয়েটেড করে আছে, যাকে বলা আছে কি হেটেরোক্রোমাটিন, এবং যেগুলোকে আমরা ইনঅ্যাক্টিভ পার্ট কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে মোটামুটি ক্রোমাটিন ফাইবারগুলো নিউক্লিয়াসের ভিতরে থাকে সেগুলো কিন্তু হচ্ছে ডিটেলসে কিন্তু আলোচনা করলাম। সেই পার্টগুলো দেখো এখানে দেওয়া আছে, এই যে ল্যামিন কি, ঠিক আছে, ল্যামিনের ডেফিনেশন এখানে দেওয়া আছে, কোন কোন ল্যামিন এখানে থাকে। ল্যামিন হচ্ছে এ অ্যান্ড ল্যামিন বি, একটু আগে কিন্তু আমি এখানে বললাম ল্যামিন এ অ্যান্ড ল্যামিন বি। ল্যামিন কিন্তু হচ্ছে ইন্টারমিডিয়েট একটি আমাদের সাইটোস্কেলিটন। ল্যামিন কি, ল্যামিন কিন্তু হচ্ছে ইন্টারমিডিয়েট সাইটোস্কেলিটন। ইন্টারমিডিয়েট সাইটোস্কেলিটন, সেটা হচ্ছে টাইপ 5, টাইপ 5, যার দুটো ভাগ আমরা দেখতে পাচ্ছি, ল্যামিন এ অ্যান্ড ল্যামিন বি, ঠিক আছে। ল্যামিনের কাজ দেখো নিউক্লিয়ার আর্কিটেক্ট করে থাকে, ক্রোমাটিন অর্গানাইজেশন করে থাকে অ্যান্ড রেগুলেশন, হ্যাঁ, এই যে রেগুলেশন প্রসেসগুলো কিন্তু হচ্ছে ল্যামিন প্রোটিন কিন্তু সাহায্য করে থাকে। তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত ক্রোমাটিন ফাইবারের ডিটেলস ডিসকাশনস কিন্তু করলাম, ঠিক আছে। এবার দেখো ক্রোমাটিনের যে ডেফিনিশনসও এখানে দেওয়া আছে, অলরেডি আমরা পড়ে ফেলেছি। ক্রোমাটিন কিভাবে কম্প্যাক্ট হচ্ছে সেটাগুলোও কিন্তু আমরা পড়ে ফেলেছি, সেইগুলোই দেখো সুন্দর করে এখানে নোটস কিন্তু করা আছে, এগুলো তোমরা একটু পড়ে নেবে। তারপর দেখো এই যে ক্রোমাটিনের মোটামুটি কিভাবে কি হয় সেই ঘটনাগুলোও কিন্তু এখানে একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন কিন্তু করা আছে। ফার্স্ট এই যে ক্রোমোজোম, ক্রোমোজোম দেখো এপিজেনেটিক মেকানিজম যদি দেখে থাকি আর অ্যাফেক্টেড বাই দিস ফ্যাক্টর অ্যান্ড প্রসেস, কোন কোন ফ্যাক্টর এবং প্রসেসের মাধ্যমে এই এপিজেনেটিক মেকানিজমকে অ্যাফেক্টেড করা হয়। দেখো ফার্স্ট ডেভেলপমেন্টের সময় কিন্তু করা হয়, ঠিক আছে। এবং দেখো এনভায়রনমেন্টাল বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্টগুলো সেগুলো করে থাকে ড্রাগ অ্যান্ড ফার্মাসিস, এবং তার ফলে দেখো এজিং অ্যান্ড ডায়েটস, এইগুলোই কিন্তু এই মোটামুটি এপিজেনেটিক মেকানিজমকে কিন্তু এফেক্ট কিন্তু করে থাকে। দেখো ক্রোমোজোমকে যখন আমরা দেখো লম্বা করছি তখন ফার্স্ট ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবারের ভিতরে কি দেখতে পাচ্ছি, ডিএনএ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই ডিএনএ এর ভিতরে কি দেখতে পাচ্ছি, হিস্টোনযুক্ত পার্ট আমরা দেখতে পাচ্ছি, এবং তার ভিতরেই যে রিজনটা আমরা দেখতে পাচ্ছি জিন, যেটা হচ্ছে আমাদের ফাংশনাল বা আমাদের মোটামুটি হেরিডিটিক্যাল যে ক্যারেক্টারিস্টিক সেই শো করার জন্য কিন্তু জিন কিন্তু সাহায্য করে থাকে, ঠিক আছে। এবং আমরা জানি যে ক্রোমোজোমের লোকাসের ভিতরেই কিন্তু জিনটা কিন্তু লোকেট কিন্তু করে থাকে, ঠিক আছে। এবার দেখো এখন এইগুলো যখন রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন করতে হবে,
বা তখন কিন্তু একে কি করতে হয়, মডিফিকেশন করতে হয়। সেই মডিফিকেশন করার জন্য এক ধরনের প্রসেস আছে যার নাম হচ্ছে মিথাইলেশন, অ্যাসিটাইলেশন, সোমিউলেশন, এরকম বিভিন্ন ধরনের প্রসেস কিন্তু আছে। সেই প্রসেসগুলো করি কিন্তু হচ্ছে ডিএনএ কে কি করা হয়, মডিফিকেশন কিন্তু করায়। সেরকমই একটি প্রসেস দেখো এখানে নাম দিয়েছে ডিএনএ মিথাইলেশন। এই ডিএনএ মিথাইলেশন করি কিন্তু ডিএনএ কে কি করা হয়, মডিফাইড কিন্তু করা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এই যে দেখো মিথাইলেশন ইজ এ গ্রুপ ক্যান ট্যাগ দ্য ডিএনএ অ্যান্ড অ্যাক্টিভ অর দ্য রিপ্রেস জিনস। মিথাইলেশনের থ্রু দিয়ে কি করা হয়, ডিএনএটাকে কি হয়, অ্যাক্টিভ অ্যান্ড রিপ্রেস কিন্তু করা হয় কোনো একটা জিনকে। দেখো এই যে হিস্টোন প্রোটিন, সরি হেট্রোক্রোমাটিন, হেট্রোক্রোমাটিন, এই হেট্রোক্রোমাটিনকে ইউক্রোমাটিনে কনভার্ট করার জন্য, ক্রোমাটিনে কনভার্ট করার জন্য কিন্তু এই মিথাইলেশন প্রসেস করা হয়। তাহলে কি হেট্রোক্রোমাটিন তো ইনঅ্যাক্টিভ কন্ডিশনে ছিল, ইনঅ্যাক্টিভ জিন আমরা দেখতে পাচ্ছি, ইনঅ্যাক্টিভ জিন, সেই ইনঅ্যাক্টিভ জিনকে অ্যাক্টিভ জিনে কনভার্ট করার জন্য তার জন্য যে প্রসেস তার নাম হচ্ছে ডিএনএ মিথাইলেশন। করেই অ্যাক্টিভ জিন যখন হচ্ছে তখন সেটি কি হচ্ছে, ইউক্রোমাটিনে কনভার্ট হচ্ছে। আর যেই ইউক্রোমাটিনে তৈরি হয়ে গেল ঠিক তখনই সেগুলোর ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন করে কিন্তু হচ্ছে কি তৈরি করছে, প্রোটিন তৈরি করছে। সেই প্রোটিনটাই আমাদের জীবেদের কি করছে, কোনো একটা অর্গানিজমে ফিনোটিপিক ক্যারেক্টারিস্টিক্স কিন্তু শো কিন্তু করে। ঠিক আছে, এই দেখো হিস্টোন মডিফিকেশনস দ্য বাইন্ডিং অফ দ্য এপিজেনেটিক ফ্যাক্টর টু দ্য হিস্টোন টেলস alter the extents to which DNA is wrapped around histone and are the ability of the genes in the DNA to be active। হ্যাঁ, ডিএনএ কে এই যে অ্যাক্টিভ করার জন্য মোটামুটি এরকম কিন্তু করা হয়। এছাড়াও হিস্টোন মডিফিকেশন করাও কিন্তু করা হয়। ঠিক আছে, এইসব ঘটনাগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। দেখো আচ্ছা, এখানকার আরেকটা ঘটনা বলা হয়। দেখো এই যে যে ল্যামিন প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, এই ল্যামিনকে ডিসোসিয়েট করার জন্য, হ্যাঁ ডিউরিং সেল ডিভিশন পিরিয়ড ডিসোসিয়েট করার জন্য এই ল্যামিনের যে স্যারাইন যে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডে কি করা হয়, ফসফোরাইলেশন করা, ফসফোরাইলেশন করায়। সেই ফসফোরাইলেশন প্রসেস করে সেই ল্যামিনকে ডিসইন্টিগ্রেট করে কি করা হয়, মোটামুটি নিউক্লিয়াসকে কিন্তু ভাঙা কিন্তু করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আসা যাক টাইপ অফ ক্রোমাটিন। টাইপ অফ যদি ক্রোমাটিন দেখি তো অলরেডি আমরা বলেই ফেলেছি যে টাইপ অফ যদি ক্রোমাটিন আমরা দেখেই থাকি, ক্রোমাটিনকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা নাম হচ্ছে হেট্রোক্রোমাটিন। ইউক্রোমাটিন হচ্ছে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ অ্যান্ড হেট্রোক্রোমাটিন ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ। এবং এটি কিন্তু হচ্ছে যখনই মোটামুটি এদেরকে কালার করা হয়, হেট্রোক্রোমাটিন রিজনটা কিন্তু হচ্ছে ডার্ক রিজন দেখায় এবং ইউক্রোমাটিনটা হচ্ছে লাইট রিজনস কিন্তু আমরা দেখায়, লাইটলি স্টেইন কিন্তু হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এখানেই দেখো শর্ট ইনফরমেশন দেওয়া আছে। ইউক্রোমাটিনে হচ্ছে লেস কনডেন্স আর হেট্রোক্রোমাটিন হচ্ছে হাইলি কনডেন্স। এ হচ্ছে লাইটলি স্টেইন, হেট্রোক্রোমাটিন হচ্ছে ডার্কলি স্টেইন। তারপর দেখো ইউক্রোমাটিন হোয়াইট জিনস আর অ্যাক্টিভলি ট্রান্সক্রিপেবল আর হেট্রোক্রোমাটিন ইজ জেনারেলি ইনঅ্যাক্টিভ রিজিয়নস কিন্তু বলা হয়ে থাকে। এইবারে দেখো একটা ক্রোমোজোমের কোন কোন পার্টের ভিতরে ইউক্রোমাটিন আর হেট্রোক্রোমাটিন লোকেট করে সেই পার্টগুলো আমরা একটু দেখব। এখন দেখো ক্রোমোজোমের কটা বাহু দেখতে পাচ্ছি, চারটে আর্মস দেখতে পাচ্ছি, 4 আর্মস আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর। এবারে এই আর্মের যে শেষ প্রান্তটাকে কি বলা হয়, এই শেষ প্রান্তটাকে বলা হয় টেলোমিয়ার রিজনস কিন্তু বলা হয়, টেলোমিয়ার রিজনস কিন্তু বলা হয়। এখন এই টেলোমিয়ার রিজনে জানি এই টেলোমিয়ার রিজিয়নটা কি করে থাকে না, ক্রোমোজোমের যে এন্ড প্রান্ত থাকে বা এন্ড যেটা থাকে সেটা কি প্রোটেকশনে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। টেলোমিয়ার কি করছে, যে ক্রোমোজোমের যে আর্ম বা টার্মিনাল যে রিজিয়নটা আছে সেই টার্মিনাল রিজিয়নটাকে কি করে থাকে, প্রোটেক্ট কিন্তু করে থাকে। ঠিক আছে, এবং এখানে এক ধরনের বিশেষ এনজাইম কাজ করে থাকে যার নাম হচ্ছে টেলোমারেজ এনজাইম কিন্তু সাহায্য করে থাকে। এই টেলোমারেজ এনজাইম কি করে থাকে, এই এন্ড প্রোটেকশনে সাহায্য করে থাকে। যদি কারোর যখন মোটামুটি আমাদের গ্রোথ হরমোন কমে যায়, যখন মোটামুটি বয়স যখন বাড়ে, যখন গ্রোথ হরমোন কমে যায় তখন এইগুলো কিন্তু কাজ করতে পারে না এবং ঠিক তখনই কিন্তু আমাদের একটা প্রবলেম দেখতে পাই যেটা নাম আছে এজিং, মানে
বার্ধক্য দশা কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে, এখন দেখো এই ক্রোমোজোমের যে বাহুগুলো আমরা দেখতে পাচ্ছি, ক্রোমাটিড বাহু, সেই ক্রোমাটিড বাহুর দেখো সেন্টার পয়েন্টটাকে কি বলা হয়, আমাদের সেন্ট্রোমিয়ার কিন্তু বলা হয়। সেন্টার পয়েন্টটাকে কি বলা হচ্ছে, সেন্ট্রোমিয়ার কিন্তু বলা হয়। এখন এই সেন্ট্রোমিয়ারের ঠিক নিয়ারেস্ট যে রিজিয়নটা দেখো, সেই নিয়ারেস্ট রিজিয়নে দেখো আমাদের যে পার্টটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন। দেখো কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন কোথায় লোকেট করছে, কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন লোকেট করছে কিন্তু হচ্ছে সেন্ট্রোমিয়ারের কিন্তু একদম নিয়ারেস্ট রিজিয়নে। সেন্ট্রোমিয়ার থেকে দূরে যে মোটামুটি যে ক্রোমাটিনগুলো আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হয় ফ্যাকাল্টেটিভ ক্রোমাটিন। ফ্যাকাল্টেটিভ ক্রোমাটিন কিন্তু আমরা বলা হয় তাকে, এবং আরেকটা দূরে যে অবস্থান করছে তাকে বলা আছে ইউক্রোমাটিন। এখন দেখো ক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করা, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন। ইউক্রোমাটিন ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভ, হেটেরোক্রোমাটিন ইনঅ্যাক্টিভ। হেটেরোক্রোমাটিনে আবার দুটো ভাগ ভাগছে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন। ফ্যাকাল্টেটিভ ক্রোমাটিন সেন্ট্রোমিয়ার থেকে একটু দূরে অবস্থান করে থাকে এবং সেন্ট্রোমিয়ারের নিয়ার অ্যাবাউট রিজিয়নে অবস্থান করছে কে, কনস্ট্রাকটিভ ক্রোমাটিন, ইউ হেটেরোক্রোমাটিন। কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন দেখো ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিনকে একে আমরা কিন্তু হচ্ছে কনভার্ট কিন্তু করতে পারি, যেহেতু হেটেরোক্রোমাটিন ইনঅ্যাক্টিভ, একে অ্যাক্টিভ করার জন্য কোন পার্টটা সাহায্য করছে, এই যে কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন কিন্তু হচ্ছে সাহায্য কিন্তু করায়। এই কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিনকে কনভার্ট টু ইউক্রোমাটিন থ্রু দ্য অ্যাসিটাইলেশন এবং ডিমিথাইলেশন। অ্যাসিটাইলেশন এবং ডিমিথাইলেশন প্রসেসের মাধ্যমেই হেটেরোক্রোমাটিনকে আমরা কি করছি, ইউক্রোমাটিন কনভার্ট করছি। কিন্তু কোন হেটেরোক্রোমাটিন, ফ্যাকাল্টেটিভ হেটেরোক্রোমাটিন, যেটা সেন্ট্রোমিয়ার থেকে একটু দূরে লোকেট করছে। ক্লিয়ার হলো? এবার আসা যাক কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন। কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন কি করছে, একদম নিচের দিকে যে কি হচ্ছে দেখো, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যান্ড বাইন্ডিং টু দ্য কাইনেটোকোর ডিউরিং দ্য মাইটোসিস। এ কিন্তু কি হচ্ছে, কাইনেটোকোরের সাথে বাইন্ড করছে ডিউরিং মাইটোসিস প্রসেসের সময়। এবং দেখো ক্রোমোজোমের যে মোটামুটি ক্রোমাটিড যে আর্ম দেখতে পাচ্ছি তার শেষ প্রান্তটা কি আমরা বলা হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ারেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন। দেখো কনস্ট্রাকটিভ হেটেরোক্রোমাটিন কিন্তু দুটো জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা সেন্টোমেরিক রিজনে আর একটা হচ্ছে টেলোমেরিক রিজনে কিন্তু দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু বিভিন্ন ধরনের কাজ কিন্তু করছে। এবং দেখো এ কিন্তু হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এখানকার যে ডিএনএ গুলো আমরা দেখতে পাই টেলোমিয়ার রিজনে, সেটা কিন্তু হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, এবং যেটার কাজ হচ্ছে প্রোটেক্টস এন্ড অফ দ্য ডিএনএ ডিগ্রেডেশনস। এই যে ডিএনএ যাতে ডিগ্রেডেশনস না হয়ে যায়, ক্রোমোজোম আর্মগুলো যাতে ছোট না হয়ে যায়, সেইগুলোর কাজ কিন্তু করে থাকে বা প্রোটেকশনের কাজ করে থাকে কিন্তু হচ্ছে টেলোমিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের লোকেশনস কোথায় সেগুলোও কিন্তু আমরা জেনে গেলাম, সাথে এইগুলোর লোকেশনস এবং তারা কিভাবে কোথায় কি ধরনের কাজ করছে সেটাও কিন্তু আমরা জেনে গেলাম। ঠিক আছে, এবার আসা যাক ইউক্রোমাটিন অ্যান্ড হেটেরোক্রোমাটিন কেমন দেখতে হয় এবং তাদের স্ট্রাকচার এবং তাদেরকে কিভাবে মডিফাই করা। দেখো ফার্স্ট আসা যাক হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিনকে অলরেডি তো আমরা বলেই দিলাম যে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যান্ড ফ্যাকাল্টেটিভ। ফ্যাকাল্টেটিভকে ইউক্রোমাটিনে কনভার্ট করতে পারি, তার জন্য অ্যাসিটাইলেশনস অ্যান্ড আরেকটা কি বললাম, হ্যাঁ ডিমিথাইলেশনস কিন্তু করে। ঠিক আছে, এবার দেখো ইউক্রোমাটিন। দেখো ইউক্রোমাটিন হচ্ছে ওপেন ক্রোমাটিন। ইউক্রোমাটিনকে আমরা সহজেই কিন্তু এদেরকে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু করতে পারি। দেখো এই যে অ্যাসিটাইলেশন অ্যান্ড মিথাইলেশন করি কিন্তু হচ্ছে দেখো কিভাবে কাজগুলো করায় সেইগুলো দেখো এখানে ছবিটা দিয়েছে। দেখো একটা ক্রোমাটিডের এই ছবিটা দেখো, প্রেজেন্টেশন দেখো। মিথাইলেশন কি বলছে দেখো, রিজিয়নস উইথ লো অর লো ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ আর ডেন্সলি প্যাকেট। যে জায়গাগুলো হচ্ছে ডেন্সলি মানে ঘন অবস্থায় আছে এবং টাইটলি প্যাকেট আছে, সেই জায়গায় দেখো মিথাইলেশন করে এদেরকে কি করা হচ্ছে, এদেরকে অ্যাক্টিভ কিন্তু করা আছে। সেম অ্যাসিটাইলেশন রিজনস উইথ দ্য হাইলি ট্রান্সক্রিপেবল অ্যাক্টিভ আর লুজলি প্যাকেট। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো আমরা কিন্তু এখান থেকে দেখে নিলাম। এবার আসা যাক ইউক্রোমাটিন কি আর হেটেরোক্রোমাটিন কি, তাদের ডেফিনেশনস সেইগুলোই দেখো এখানে দেওয়া আছে। ইউক্রোমাটিন ইজ এ লুজলি প্যাকেট অ্যান্ড জেনেটিক্যালি অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ক্রোমাটিন, and within the cellular nucleus characterizes its open the structure that allow the transcription to occur essentially, and it's rich the genes need for the regular cell function and staining the lightly under the microscope and replicative early in the S phase, constructing with tightly coiled heterochromatin. ঠিক আছে, তাহলে মোটামুটি সেল ডিভিশনের এস ফেজে কিন্তু ইউক্রোমাটিন কিন্তু আছে এই যে আমাদের যে প্রসেসগুলো হয় বা এইগুলোর সংখ্যা কিন্তু বাড়ে। ঠিক আছে, এদের স্ট্রাকচার অলরেডি আমরা ডিটেলসের ডেসক্রিপশন করেছি, এগুলো শর্ট ফর্ম এখানে দেওয়া আছে। ঠিক আছে,
ইউক্রোমাটিনের কাজ কি দেখো, ইউক্রোমাটিনের কাজ হচ্ছে ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভেশনস করা, জিন রেগুলেশন করা, সেলুলার অ্যাক্টিভিটি অ্যান্ড আর্লি রেপ্লিকেশনস, এই প্রসেসগুলো কিন্তু করা হয়। ঠিক আছে, এই নোটসগুলো তোমরা এখান থেকে স্ক্রিনশট করে, যারা ইউটিউবে দেখছো তারা এখান থেকে স্ক্রিনশট করেও পড়তে পারো বাড়িতে। ঠিক আছে, আর মোটামুটি তোমরা যদি এরকম ইনফরমেশন ডিটেল ইনফরমেটিভ ক্লাস করতে চাও অবশ্যই আমাদের ব্যাচ এনরোল হয়ে যাও। মাত্র 2250 টাকায় কিন্তু তোমরা ফুল ব্যাচ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এই ক্রোমাটিন মোটামুটি আমরা আর্লি প্রোফেজ দশায় কিন্তু আমরা ক্রোমাটিন কিন্তু আমরা দেখতে পাই। দেন আমরা মেটাফেজ যদি যাই, হ্যাঁ প্রো মেটাফেজ যদি আমরা দেখে থাকি তখন কিন্তু সম্পূর্ণ ক্রোমোজোম কিন্তু আমরা অবজার্ভ কিন্তু করে থাকি। ঠিক আছে, ক্রোমাটিন আমরা কোন দশা দেখতে পাচ্ছি, সেল ডিভিশনে মোটামুটি আর্লি প্রোফেজ দশায় কিন্তু আমরা মোটামুটি আমরা ক্রোমাটিন ফাইবার কিন্তু আমরা দেখতে পাই। সেই ক্রোমাটিনের ভিতরেই লাইটলি রিজনগুলোকে বলা হচ্ছে ইউক্রোমাটিন এন্ড ডার্কলি রিজনগুলোকে কি বলা আছে, হেটেরোক্রোমাটিন। ঠিক আছে, এইগুলোই দেখো এখানে একটা ছবিতে পিক্টোরিয়াল আমি রেখেছি। দেখো হেটেরোক্রোমাটিন কনডেন্স রিজনস, ইউক্রোমাটিন আছে লুজলি প্যাকেট বা লুজলি কনডেন্স রিজনস কিন্তু বলা আছে। এবার দেখো হেটেরোক্রোমাটিনের ডেফিনিশন এখানে দেওয়া আছে, ডিটেলস ইনফরমেশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, হেটেরোক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করা হয়, একটার নাম বলেছি কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। কনস্ট্রাকটিভ একটা হচ্ছে সেন্টোমিয়ার রিজনে আমরা দেখতে পাই, একটা হচ্ছে টেলোমিয়ার রিজনে দেখতে পাই। তাদের কাজগুলো কিন্তু দেওয়া আছে, স্ট্রাকচারাল সাপোর্ট, ক্রোমোজোম সেগ্রিগেশনস, টেলোমিয়ার প্রোটেকশন, জিন রেগুলেশন, মাইটোটিক পেয়ারিং অ্যান্ড নিউক্লিয়ার অর্গানাইজেশনে সাহায্য কিন্তু করে থাকে। আর ফ্যাকাল্টেটিভটাকেই আমরা কি বললাম, অ্যাসিটাইলেশনস এবং ডিঅ্যাসিটাইলেশনস বা মিথাইলেশনস করেই কিন্তু আমরা এদেরকে ইউক্রোমাটিনে কনভার্ট করে ট্রান্সক্রিপশনে অ্যাক্টিভ করতে পারি, সেইগুলো ঘটনা আমরা বলে দিয়েছি। এইবার দেখো ফ্যাকাল্টেটিভ যেই হেটেরোক্রোমাটিনের তার একটা এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে, ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম যেটাকে আমরা বার বডি বলাই, হিউম্যান ফিমেল বডিতে আমরা দেখতে পাই। ফিমেলদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দুটো কিন্তু এক্স ক্রোমোজোম আমরা দেখতে পাই। সেই দুটো এক্স ক্রোমোজোমের ভিতরে কিন্তু একটা এক্স ক্রোমোজোম হচ্ছে ট্রান্সক্রিপশনে ইনঅ্যাক্টিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ তাকেই কিন্তু বলা হচ্ছে বার বডি কিন্তু বলা হয় থাকে, আর সেটাই কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি ফ্যাকাল্টেটিভ হচ্ছে আমাদের ইউক্রোমাটিনের এক্সাম্পল। ঠিক আছে, এখানে দেওয়া আছে ডিটেলসে। দেখো inactive X chromosome bar body, a classic example where the X chromosome in female become the largely silenced and condense into the facultative heterochromatin to achieve proper gene doses. হ্যাঁ, এই ঘটনাকেও আমাদের জেনেটিক্যাল একটা টার্মস বলা হয় ডোজেস কম্পেনসেশনস। যে ফিমেল বডিতে যে দুটো এক্স ক্রোমোজোম থাকে, এই দুটো এক্স ক্রোমোজোমের ভিতরে একটা এক্স ক্রোমোজোম তো যেহেতু ইনঅ্যাক্টিভ আছে, যাকে আমরা বার বডি বলা হয়, তার ভিতরে একটা যে ক্রোমোজোম যে অ্যাক্টিভ আসে, সেই অ্যাক্টিভ সে দুটো এক্স ক্রোমোজোমের প্রপারলি একসাথে সে কিন্তু একা কাজ করে থাকে। এই ঘটনাকে আমরা কি বলে থাকি, ডোজেস কম্পেনসেশনস। যে কাজটা দুটো এক্স ক্রোমোজোম একসাথে করতো সেটা এখন একটা এক্স ক্রোমোজোম একাই করে থাকে, তাই এই ঘটনাকে আমরা কি বলে থাকি, ডোজেস কম্পেনসেশনস ঘটনা কিন্তু বলে থাকি। আর এই ডোজেস কম্পেনসেশনস ঘটনা বার বডি তৈরি হওয়ার সময় কিন্তু হয়ে থাকে। দেখো বার বডির দেখো ডেফিনিশন দিয়েছে, এ হাইলি কনডেন্স অ্যান্ড ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস অফ এ সোমাটিক ইন ফিমেল ম্যামালস। ফিমেলদের যে সোমাটিক যে সেল আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো একটা এক্স ক্রোমোজোম হাইলি কনডেন্স কন্ডিশনে থাকে। ঠিক আছে, যেটাকে আমরা হেটেরোক্রোমাটিন বলা হয়। সেটাই দেখো অ্যাপিয়ারিং এট দ্য ডার্ক স্পট ইন এ ফিমেল, appearing as the dark spot, it's a form and through the X chromosome inactivations, that's called the doses compensations to balance the expressions between the male and female by the silencing X chromosomes in a female S। দেখো একটা ফিমেল বডির ক্ষেত্রে দেখো যে এক্স ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভ আছে, বাকি একটা এক্স ক্রোমোজোম সেই কাজটা কিন্তু করে দিচ্ছে। সেম মেলেদের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, সাইলেন্স কন্ডিশনে থাকে। এবার দেখো এই বার বডি ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে, টোটাল নাম্বার অফ দ্য এক্স ক্রোমোজোম -1। মাথায় রাখবা যে মেলেদের ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট বার বডি, মেলেদের ক্ষেত্রে কি দেখতে পাই, অ্যাবসেন্ট বার বডি। আর ফিমেলদের ক্ষেত্রে বার বডির সংখ্যা কি, যেহেতু টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম আমি বললাম, টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম -1। ফিমেলদের কটা এক্স ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি, দুটো এক্স ক্রোমোজোম দেখতে পাচ্ছি, তার থেকে এক বাদ দিলে ফিমেলদের বার বডির সংখ্যা হচ্ছে 1। ক্লাইনফেল্ড সিনড্রোম যাদের দেখতে পাই, তাদের যদি ক্রোমোজোম সিকোয়েন্স যদি এরকম দেখতে পাই XXY, তাহলে এদেরও সেম কিন্তু বার বডির সংখ্যা হচ্ছে 1।
যদি কারোর ক্ষেত্রে ক্রোমোজোম সেগমেন্ট এরকম দেখতে পাই, তাহলে কি দেখতে পাই, টোটাল নাম্বার অফ ক্রোমোজোম 3 - 1 ইজ ইকুয়াল টু 2, এইরকম কিন্তু হয়, কিন্তু অ্যাকচুয়ালি এরকম দেখা যায় না। দেখো এই ঘটনাকে নাম দিচ্ছে দেখো ডোজেস কম্পেনসেশনস। এইবারে দেখো এই ঘটনায় দেখো বিজ্ঞানী মেরি এফ লায়ন এই ঘটনাটা অবজারভেশন কিন্তু তিনি ফার্স্ট করে থাকেন, তাই তার নাম অনুসারে এই ঘটনার নাম হচ্ছে লায়নাইজেশনস, দ্য প্রসেস অফ দ্য এক্স ইনঅ্যাক্টিভেশনস। একে কি বলা হয়, লায়নাইজেশনস কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। দেখো আরেকটা নাম দিয়েছে দেখো র্যান্ডম ইনঅ্যাক্টিভেশন ডিউরিং দ্য আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ওয়ান অফ দ্য 2x chromosome in a female randomly chosen to become the bar body, ঠিক আছে। এখানকার পুরো ঘটনাটাই দেখো আমি এখানে ডিটেলসে ডিসকাশন করে দিলাম এবং এটা এখানে নোটস হিসেবে রেখা আছে। এবার দেখো ফ্যাকাল্টেটিভ অ্যান্ড কনস্ট্রাকটিভের পার্থক্য এখানে দেওয়া আছে। সব থেকে ভালো দেখো এখানে দেওয়া আছে ইউক্রোমাটিন অ্যান্ড হেটারোক্রোমাটিনের পার্থক্য। দেখো ইউক্রোমাটিনে মাথায় রাখবা, দেখো হেটারোক্রোমাটিনে এটি সিকোয়েন্স আর ইউক্রোমাটিনে মাথায় রাখবা জিসি সিকোয়েন্স কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। হেটারোক্রোমাটিন দেখো রেপ্লিকেশন লেট ইন এস ফেজ, এদের রেপ্লিকেশন দেখো আমি পুরো প্রথম থেকে বলি। দেখো প্যাকেজিং লুজলি টাইটলি প্যাকেট, স্টেইন লাইটলি অ্যান্ড ডার্কলি, জেনেটিক অ্যাক্টিভিটি ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভ, ট্রান্সক্রিপশনাল ইনঅ্যাক্টিভ অ্যান্ড সাইলেন্ট কন্ডিশনে থাকে, লোকেশন ইন দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস অ্যান্ড পেরিফেরাল অ্যান্ড নিয়ার দ্য কাইনেটোকোর, অ্যান্ড রেপ্লিকেশন স্টার্ট হচ্ছে দেখো আর্লি ইন স্পেস আর এটা হচ্ছে লেট ইন স্পেস। জিনোমে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় হচ্ছে ইউক্রোমাটিন আর সব থেকে কম পরিমাণে পাওয়া যাচ্ছে হেটারোক্রোমাটিন, ঠিক আছে। এবং এপিজেনেটিক মার্কস হাইলি অ্যাসিটাইলেশন প্রসেস হচ্ছে, আর এখানে মিথাইলেশন কিন্তু দেখায় H3K9 মিথাইলেশন, এই ঘটনাটা দেখতে পায়। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন আরো পার্থক্য এখানে দেওয়া আছে এই নোটসের ভিতরে, ঠিক আছে, এগুলো পড়ে নেবে। এবার দেখো কনস্ট্রাকটিভ অ্যান্ড ফ্যাকাল্টেটিভের পার্থক্য এখানেও দেওয়া আছে। কনস্ট্রাকটিভ দেখো প্রেজেন্টেশন পার্মানেন্ট অ্যান্ড কন্ডেন্স থ্রু দ্য ইন্টার সেল সাইকেল অ্যান্ড রিভার্সিবল দ্য ক্যান দ্য decondense into the euchromatin. A compositions and the mainly the repeated sequence satellite DNA and transposon and primarily the regions of the genes pore and the centromere and the telomere region location করছে and the various located দেখতে পাই মার্ক এই যে H3K9 ME3 মিথাইলেশন আর এটার নাম হচ্ছে দেখো H3K27 ME মিথাইলেশনস। Functional structurally stability and chromosome integrity and regulation of the genes expression during the development. C banding দেখো C banding এরপরেই আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো আরো আলোচনা করব। Stain darkly and does not stain the darkly, ঠিক আছে ফ্যাকাল্টেটিভ, ঠিক আছে। এগুলো আমরা আরো নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে ডিসকাশন হবে। এখন আমাদের পুরো নোটসটা অনেক বড়, ঠিক আছে, নোটস এখন অনেক বড় আছে। আজকে এই পর্যন্ত থাক। তো তোমরা মোটামুটি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমরা যারা এখন আমাদের অনলাইন ব্যাচ এনরোল করোনি, দ্রুত যদি এরকম ইনফরমেটিভ এবং এরকম অ্যাট্রাকটিভ নোটস যদি পেতে চাও অবশ্যই আমাদের অনলাইন ব্যাচ এনরোল করো। আমি এবং আমাদের আরও ফুল টিম এই ক্লাস কিন্তু করাচ্ছে, ঠিক আছে। পুরো ক্লাসটা লাইভ অ্যান্ড রেকর্ডেড কিন্তু হয়, পিডিএফ নোটস, লাস্ট 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশনস, জেনেটিক্স এবং টিস্যু কালচার এছাড়া সেট পেপারের যে পার্টগুলো আছে সব কিন্তু আমরা এখানে তোমাদেরকে প্রোভাইড করব। আমাদের ব্যাচ ফিস হচ্ছে 2250 টাকা, একবারই তোমাকে পেমেন্ট করতে হবে ফুল ক্লাস এবং এক্সামের টিল দ্য এক্সাম এন্ড হওয়ার আগ পর্যন্ত যত ধরনের সাপোর্ট দরকার, যত ধরনের কোশ্চেন সলিউশন করা দরকার এই ব্যাচের ভিতরে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ। এবং যারা মোটামুটি ইউটিউবে ভিডিওটা দেখছো তোমরা সাবস্ক্রিপশন করো আমাদের ইউটিউব চ্যানেল। আগামী দিন তোমাদের সাজেশনস আরও অনেক ইনফরমেশনস এই চ্যানেলেই আসবে এবং অনেক আমরা চাইবো তোমাদেরকে অনেক সাপোর্ট করতে এবং তোমাদের ফ্রেন্ড জনের কাছে শেয়ার করে দাও। ক্যালকাটা ইউনিভার্সিটি আরও ইনফরমেশন এই চ্যানেলে আসবে, শুধু নট অনলি ক্যালকাটা ইউনিভার্সিটি, আরও অন্যান্য ইউনিভার্সিটি, বিদ্যাসাগর, WBSU, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, আমরা সব ধরনের টোটাল 10টি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা গাইড করে থাকি। তো অবশ্যই আমাদের পাশে থেকো। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।